আজকে আমরা কোভ্যালেন্ট বন্ডিং এর পার্ট 2 অর্থাৎ এর আন্ডারে যে দুটো টপিক নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক এবং মলিকিউলার অরবিটাল থিওরি এমওটি। প্রথমে আসা যাক, হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? Dipole moment is the measure of polarity. Dipole moment is the measure of polarity of covalent molecule. Covalent molecule. Greater the dipole moment. দ্বিমেরু ভ্রামকের মান যত বেশি হবে, গ্রেটার দি ডাইপোল মোমেন্ট, পোলারিটি তত বাড়বে, পোলারিটি তত ইনক্রিজ করবে। কনসিকুয়েন্টলি পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে ধরা যাক এ আর বি একটা কোভ্যালেন্ট মলিকিউল, এ এবং বি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কোভ্যালেন্ট মলিকিউল গঠন করেছে, কিন্তু ডিউ টু ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বন্ড মোমেন্ট হয় এদিকে থাকবে নয়তোবা এদিকে থাকবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকের মানটা যত বাড়বে তত মলিকিউল পোলার হবে, অর্থাৎ তত পোলারিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বাড়বে। অর্থাৎ একটা কোভ্যালেন্ট মলিকিউল মানে যে পিওরলি কোভ্যালেন্ট সবসময় নয়, তার মধ্যে কিন্তু কিছুটা আয়নিক ক্যারেক্টারও থাকবে। সেটা ক্যালকুলেটও করা যায়, সেটা আমরা ক্যালকুলেটও করব। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডিশন অফ ডাইপোল মোমেন্ট। কোন কোন মলিকিউলগুলো দ্বিমেরু ভ্রামক দেখাবে তাদের কন্ডিশন। প্রথমে আসি কন্ডিশন অফ ডাইপোল। এক নম্বর, কনস্টিটিউয়েন্ট মলিকিউল বা কনস্টিটিউয়েন্ট অ্যাটমস should have considerably different ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ যে দুটি পরমাণু দ্বারা একটি সমযোজী বন্ধন গঠন হয়েছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতেই হবে। যদি না থাকে সেক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্ট দেখা যাবে না। এবং দ্য স্ট্রাকচার শুড বি আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল অর্থাৎ সিমেট্রিক মলিকিউলদের ক্ষেত্রে প্রতিসম মলিকিউল, ধরা যাক কার্বন ডাই অক্সাইড, এর স্ট্রাকচার হচ্ছে এটা। সিমেট্রিক্যাল মলিকিউলদের ক্ষেত্রে ধরো এদিকে বন্ড মোমেন্ট এবং এদিকের বন্ড মোমেন্ট দুটো ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশন, সমান এবং বিপরীতমুখী হওয়ার ফলে এর কিন্তু ডাইপোল মোমেন্টের মান কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান 0 হবে। অর্থাৎ মলিকিউলটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে অধ্রুবীয়, দ্যাট ইজ নন পোলার। নন পোলার। তাহলে ডাইপোল মোমেন্ট একটা অর্গানিক বা একটা সমযোজী মলিকিউলের মধ্যে দ্বিমেরু ভ্রামক দেখাতে গেলে দুটো কন্ডিশন অবশ্যই স্যাটিসফাই করতে হবে। যে মলিকিউলের মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতেই হবে, অর্থাৎ ডেল্টা ইএন নট ইকুয়াল টু 0 হতে হবে এবং মলিকিউলটাকে অবশ্যই অপ্রতিসম হতে হবে। যদি প্রতিসম হয় সেক্ষেত্রে কিন্তু মলিকিউল এবং সমান ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বন্ড মোমেন্টগুলো যদি ইকুয়াল এবং অপোজিট ডাইরেকশনে হয় তাহলে মলিকিউলটা কিন্তু নন পোলার হবে। এরপর আসা যাক অ্যাপ্লিকেশন অফ ডাইপোল মোমেন্ট। এই সাহায্যে আমি কি করব, তার আগে ডাইপোল মোমেন্টকে কিভাবে গাণিতিকভাবে আমরা মাপতে পারি। মিউ ইকুয়াল টু ই ইনটু ডি বা এলও বলা যেতে পারে। দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে চার্জ সেপারেশন এবং দুটি সমযোজী বন্ধনের দূরত্ব, অর্থাৎ পরমাণুগুলো কতটা অ্যাপার্টে আছে
তাদের গুণফলই হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চার্জ সেপারেশন বলতে পারি। আর ডিটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু অ্যাটমস। তাহলে ই এন্ড ডি এদের গুণফলই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, মানে বন্ধন দূরত্ব। ডিটার বন্ধন দূরত্ব বলা যেতে পারে। এখন এই দুটোর কিভাবে আমি একটা কোশ্চেনকে অ্যানসার করতে পারি? ধরা যাক একটা কোশ্চেন করেছে অ্যালকিল হ্যালাইডদের ডাইপোল মোমেন্টের ক্রম CH3F CH3Cl CH3Br CH3I। এদের ডাইপোল মোমেন্টের ক্রম কি হবে? প্রথমেই বলছি ডাইপোল মোমেন্ট কিন্তু দুটো বিষয়ের উপরই নির্ভর করে, কখন কোনটা ডমিনেটিং হবে সেই জিনিসটাকে আমায় খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে চার্জ সেপারেশন, অর্থাৎ এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এবং বন্ধন দূরত্ব দুটির উপরেই কিন্তু ডাইপোল মোমেন্ট নির্ভর করে। কোনটা ডমিনেটিং হবে সেটা দেখা। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, আয়োডিনের সবচেয়ে কম, তাহলে এক্ষেত্রে চার্জ সেপারেশন সবচেয়ে বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু আবার আয়োডিনের আকার যেহেতু বড়, তাই এক্ষেত্রে বন্ড ডিসটেন্সটাও বেশি হবে। তাহলে এই দুটোর চার্জ সেপারেশন এবং বন্ড ডিসটেন্সের মধ্যে ডমিনেটিং হচ্ছে কিন্তু বন্ড ডিসটেন্সটা। তার ফলে এক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে CH3I, অর্থাৎ CH3I এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা CH3F এর তুলনায় কিন্তু বেশি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ক্রমটা হবে কিন্তু CH3I greater than CH3Br greater than CH3Cl greater than CH3F। আবার আরেকটি প্রশ্ন যদি আমি খেয়াল করি তাহলে কি হচ্ছে HF HCl HBr HI। এক্ষেত্রে আবার দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বা চার্জ সেপারেশন এক্ষেত্রে বেশি হচ্ছে, আবার এক্ষেত্রে বন্ড ডিসটেন্সও বেশি হচ্ছে। কিন্তু এই উদাহরণটির ক্ষেত্রে एग्जांपल 2 এর ক্ষেত্রে কিন্তু চার্জ সেপারেশনটা ডমিনেটিং হচ্ছে। তার ফলে এর মলিকিউলটা HF মলিকিউল বেশি পোলার হচ্ছে দেন HI। তাহলে এক্ষেত্রে আবার কোনটা হচ্ছে HF greater than HCl greater than HBr greater than HI। অর্থাৎ দেখতে হবে যে কখন কোন ক্ষেত্রে কোনটি ডমিনেটিং হচ্ছে। কোন ক্ষেত্রে চার্জ সেপারেশনটা ডমিনেটিং হচ্ছে, আবার কখনো কখনো ডিসটেন্স বিটুইন টু অ্যাটমস বা বন্ড লেন্থটা অনেক সময় ডমিনেটিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউনিট অফ ডাইপোল মোমেন্ট। ইউনিট আমরা জানি সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ সেম, আর এসআই ইউনিট হচ্ছে কুলম্ব মিটার। এবং কি ব্যবহারিক একক যেটাকে বলা হয় ব্যবহারিক একক হচ্ছে ডিবাই। ডিবাই অর্থাৎ ডিবাই ক্ষেত্রে 1 ডিবাই কারেন্ট মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার -18 ইএসইউ সেন্টিমিটার, এবং 1 ডিবাই ইকুয়াল টু 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -30 কুলম্ব মিটার। এই রিলেশনটা কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ ইউনিট অফ ডাইপোল মোমেন্ট কিন্তু পরীক্ষায় আসে, এর ব্যবহারিক এককটাই আমাদের মনে রাখতে হয়, যেটা হচ্ছে ডিবাই। এবার হচ্ছে আমরা ডাইপোল মোমেন্ট পড়বো কেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডাইপোল মোমেন্ট। অ্যাপ্লিকেশন এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে ইট ইজ ইউজড টু স্টাডি the geometry of covalent molecule।
অর্থাৎ সমযোজী অণুর ক্ষেত্রে জিওমেট্রি ক্যালকুলেট করতে বা অবজার্ভ করতে আমাদের এটি কাজে লাগে। কেমন? কেন CO2 প্ল্যানার বাট H2O বা SO2 নয়, নন প্ল্যানার, সেটা কিন্তু আমি ডাইপোল মোমেন্ট থেকে করতে পারবো। যেহেতু CO2 ডাইপোল মোমেন্ট হচ্ছে মিউ নেট ইকুয়াল টু 0, অনেক সময় আমি বলতে পারবো যে সব সময় যে এটা মিউ নেট 0 মানে যে প্ল্যানার তা নয়, কিন্তু মিউ নেট 0 হওয়া মানে এর লিনিয়ার মলিকিউল এটা অর্থাৎ প্ল্যানার মলিকিউল এটুকু আমার আইডেন্টিফাই করতে পারছি। আবার কিন্তু H2O এবং SO2 কিন্তু প্ল্যানার মলিকিউল নয়। আরেকটি কি, the dipole moment is useful for distinguishing the geometrical positional isomerism. 2 নম্বর কি, useful, it is useful of determining geometrical positional isomerism of organic molecule. তাহলে অর্গানিক মলিকিউলদের ক্ষেত্রে আইসোমেরিজমটা প্রকাশ করতে গেলে কিন্তু আমার অর্থাৎ নির্ণয় করতে গেলে আমার ডাইপোল মোমেন্টের সহায়তা লাগবে, অথবা কোনটা কনফার্মেশনাল আইসোমেরিজম যদি হয়। এছাড়াও কনফার্মেশনাল আইসোমেরিজমের ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট কাজে লাগে। কনফার্মেশনাল আইসোমেরিজম ক্ষেত্রেও আমার কাজে লাগে, অর্থাৎ ডাইপোল মোমেন্টের সহায়তায় আমি এই আইসোমেরিজম গুলো কিন্তু নির্ণয় করতে পারি। এর উদাহরণগুলো আমরা দেখলি এক এক করে পরিষ্কার আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে নোট বিলো, ধরা যাক ও এক্ষেত্রে সেম মলিকিউল, এদের ক্ষেত্রে এটা হচ্ছে বন্ড মোমেন্ট, টোটাল বন্ড মোমেন্টটা যদি ধরা হয় অথবা এর ডিরেকশনটা যদি এদিকে হয়, নেট ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা যদি এদিকে হয়, সেক্ষেত্রে এটি হচ্ছে মিউ এ, এটা হচ্ছে বন্ড মোমেন্ট, আর এটা হচ্ছে ওভারঅল ডাইপোল মোমেন্ট। সেক্ষেত্রে ভেক্টরের রুল অনুযায়ী সূত্র কি না, মিউ নেট সমান 2 মিউ cos থিটা বাই 2। এটা গেল এক নম্বর एग्जांपलের ক্ষেত্রে। 2 নম্বর কি না, ধরা যাক দুটো আলাদা আলাদা মলিকিউল আছে, এই দুটো আলাদা আলাদা অ্যাটম, অ্যাডজাসেন্ট অ্যাটম দুটো আলাদা আলাদা, সেক্ষেত্রে মিউ নেটটা কি হবে, মিউ এ স্কয়ার প্লাস মিউ বি স্কয়ার 2 মিউ এ মিউ বি cos থিটা। এটা আমরা ভেক্টর রুল অনুযায়ী জানি। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে থিটা যদি মান অর্থাৎ এদের যদি অ্যাঙ্গেলের মানটা যদি বাড়ে তাহলে cos থিটার মানটা কমবে, সঙ্গে সঙ্গে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের মান কিন্তু কমবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কিছু কিছু মলিকিউলের ক্ষেত্রে পজিশনাল আইসোমেরিজম যেটা বলছিলাম আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখা যাক একটা एग्जांपलের সাহায্যে। প্রথমে আসা যাক কোশ্চেন 1, এর থেকে কিছু প্রবলেম আমরা ডাইপোল মোমেন্টে করতে চলেছি। প্রথমটি হচ্ছে ধরো ক্লোরোবেনজিন, অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন। এক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ক্রমটা কি হবে, আমি প্রথমেই বললাম যে থিটার মান বাড়লে cos থিটার মান কমবে, সঙ্গে সঙ্গে ডাইপোল মোমেন্টের মান কমবে। তাহলে থিটার মান কম কোনটা, এটা, তাহলে এটা 1 2 3 4 যদি হয়
তাহলে অর্ডারটা কি হবে ডাইপোল মোমেন্টের? ডাইপোল মোমেন্টের অর্ডার কি হবে দ্বিমেরু ভ্রামকের? 2 greater than 1 greater than 3 greater than 4। এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের সঠিক ক্রম হবে। এভাবে আমরা অনেক প্রশ্ন আসতে পারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে NH3 এবং NF3। খুব পরীক্ষায় ক্লাস 11 এর আসে NH3 এবং NF3 দুটোই কিন্তু পিরামিডাল। NH3 আর NF3। প্রথমে আসা যায় NH3 ক্ষেত্রে। আমরা কি জানি যে লোন পেয়ার আছে একটা। লোন পেয়ার বেঞ্চ রুল কি বলছে? প্র্যাকটিক্যালি হ্যাভিং জিরো ইলেকট্রোনেগেটিভিটি, সো ইট অ্যাবজর্ব মোর এস ক্যারেক্টার। যাদের ইলেকট্রোনেগেটিভিটি কম বেঞ্চ রুলের উনি কি বলছে? সে বেশি এস ক্যারেক্টার কনসেন্ট্রেট করবে। তারপরে এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে বন্ড মোমেন্ট এদিকে যাবে, লোন পেয়ার মোমেন্ট এদিকে যাবে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের প্রতিদিনাত্মকতা বেশি, তাহলে বন্ড মোমেন্ট গুলো কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে। তাহলে নেট যেটা লব্ধি বন্ধন ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামকটা কি হচ্ছে? যেহেতু প্রত্যেকটাই ইকুয়াল এন্ড সেম ডিরেকশনে, তাহলে সঙ্গে সঙ্গে লব্ধি ভ্রামকের মানটা অবশ্যই বেড়ে যাচ্ছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে কিন্তু NH3 এর ক্ষেত্রে যদি লোন পেয়ার মোমেন্টটা এদিকে হয় এবং নাইট্রোজেনের চেয়ে ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা কি হচ্ছে? বেশি, তাই এদিকে আবার বন্ড মোমেন্ট গুলো আবার অপোজিট ডাইরেকশন হচ্ছে। তাহলে লোন পেয়ার মোমেন্ট যেদিকে বন্ড মোমেন্ট গুলো কি হচ্ছে? অপোজিট ডাইরেকশনে। তার ফলে কি হচ্ছে? এখানে বিয়োগ হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মানটা এটা হ্রাস পাচ্ছে। এদিকে যেমন কি লোন পেয়ার মোমেন্ট এবং বন্ড মোমেন্ট একই ডাইরেকশনে ছিল, আর এখানে কি হচ্ছে? লোন পেয়ার মোমেন্ট যে ডাইরেকশনে হচ্ছে, বন্ড মোমেন্ট গুলো অপোজিট ডাইরেকশনে হচ্ছে। তার ফলে কি হবে? এর দ্বিমেরু ভ্রামকের মানটা হ্রাস পাবে। অ্যামোনিয়া দ্বিমেরু ভ্রামক NF3 দ্বিমেরু ভ্রামকের চেয়ে কিন্তু বেশি, যদিও হাইড্রোজেনের চেয়ে ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু অনেক বেশি। এই ধরনের কোশ্চেন খুব আমাদের আসে। এটার একটা আইসোমারের থেকে কোশ্চেন আমি করতে পারি যে বিউট টু ইন এর জ্যামিতিক সমবায়গুলির দ্বিমেরু ভ্রামকের তুলনা করো। বিউট টু ইন মানে কি? CH3 সিঙ্গেল বন্ড C H ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এটা বিউট টু ইন। এর ক্ষেত্রে আমরা দুটো আইসোমার পাই, জিওমেট্রিক্যাল আইসোমার দুটো পাই। কি কি? একটা হচ্ছে সিস এবং একটা হচ্ছে ট্রান্স। দিস ইজ সিস, সেম মলিকিউল গুলো একই সাইডে আছে, এবং এটা হচ্ছে ট্রান্স। তাহলে এদিক থেকে কি হয়ে যাচ্ছে না? CH3 এর ক্ষেত্রে কি প্লাস আই কিছুটা পরিমাণ থাকছে, এর ফলে কি হচ্ছে? বন্ড মোমেন্ট এদিকে এবং এদিকে দুটো হচ্ছে ইকুয়াল হচ্ছে এবং একই ডাইরেকশনে হচ্ছে। তাই এর ক্ষেত্রে কি হচ্ছে? মিউ নেটের ভ্যালুটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ এর দ্বিমেরু ভ্রামক থাকছে। আর এদিকের ক্ষেত্রে কি হচ্ছে না? এদের দ্বিমেরু ভ্রামকের মানটা ইকুয়াল হচ্ছে বাট অপোজিট ডাইরেকশনে হচ্ছে, তাই মিউ নেট এখানে হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। অর্থাৎ সিস বিউট টু ডাইনের দ্বিমেরু ভ্রামক কিন্তু ট্রান্স বিউট টু ডাইনের ক্ষেত্রে থেকে বেশি, যদিও একই, এরা কার্বন হাইড্রোজেনের সংখ্যা একই, তবুও কিন্তু সিসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা ট্রান্সের থেকে বেশি হচ্ছে। এভাবে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারকে তুলনা করতে পারি। এছাড়াও এখান থেকে অনেক ভালো ভালো প্রশ্ন আছে, যেমন সোজা প্রশ্ন, যেমন CO2 হচ্ছে নন পোলার বাট অর্থাৎ অধ্রুবীয়, বাট H2O পোলার, ধ্রুবীয় কেন? এই কোশ্চেনটা ক্লাস 11 এ আসে। প্রথমেই বলি স্ট্রাকচার। তাহলে আমার ক্ষেত্রে এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে লিনিয়ার হওয়ার ফলে কি হচ্ছে না? দুটো C ডাবল বন্ড ও যে দ্বিমেরু ভ্রামকের মানটা অর্থাৎ বন্ধন ভ্রামকের মানটা ইকুয়াল এবং অপোজিট ডাইরেকশনে হওয়ার ফলে এর মিউ নেট ইকুয়াল টু 0 হচ্ছে। কিন্তু H2 এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার জানি ভি শেপ, লোন পেয়ার মোমেন্ট এবং বন্ড মোমেন্ট একই সেম ডাইরেকশন হচ্ছে, তাহলে অ্যাডিশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? দ্বিমেরু ভ্রামকের মানটা হঠাৎই বেড়ে যাচ্ছে। তার ফলে CO2 কিন্তু নন পোলার হচ্ছে, কিন্তু H2 হচ্ছে পোলার হচ্ছে। আরেকটি কোশ্চেন ভালো করে শোনো, হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ মলিকিউল হুজ ডাইপোল মোমেন্ট ভ্যারিজ
উইথ টেম্পারেচার। অর্থাৎ একটি উদাহরণ দাও যার ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক উষ্ণতার সঙ্গে ডিপেন্ডস অন টেম্পারেচার। উদাহরণ হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথেন। ঠিক আছে, অর্থাৎ CH2Cl। এর যদি আমি সহজ পজিশন নিই, এবং এটা থেকে আমি যদি নিউমেনে আসে আরো সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করা যাবে। এটা হচ্ছে ফুললি ইক্লিপসড, সিক্সটি ডিগ্রি রোটের টেম্পারেচার করলে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে গজ ফরমেশন পিওচ। এরপরে যদি আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করি টেম্পারেচার ইনক্রিজ করলে, এটা হচ্ছে পার্সিয়ালি ইক্লিপসড 60 ডিগ্রি টেম্পারেচার। এটা হচ্ছে অ্যান্টি অর স্ট্যাগার্ড, অ্যান্টি অর স্ট্যাগার্ড। এরপর আসবে এম গজ, পার্সিয়ালি ইক্লিপস, আবার ফুলি ইক্লিপসটা ফিরে আসবে। অর্থাৎ চারটি ডিফারেন্ট আইসোমারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে কি হচ্ছে না, এর ক্ষেত্রে থিটা মানটা কম, আস্তে আস্তে কি হচ্ছে দেখো থিটার মানটা যখন টেম্পারেচার ইনক্রিজ করছি থিটার মানটা আস্তে আস্তে বাড়তে থাকছে। এক্ষেত্রে থিটার মান কম, এরপর এক্ষেত্রে 60 ডিগ্রি, এরপর 120 ডিগ্রি, থিটা 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি না, উইথ ইনক্রিজিং থিটা, থিটার মান বাড়লে কি হয়, cos থিটার মান কমবে, সঙ্গে সঙ্গে ডাইপোল মোমেন্টের মানটাও কমবে। অর্থাৎ এক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা সবচেয়ে বেশি হবে, তারপর যত এদিকে যাচ্ছে তত ডাইপোল মোমেন্ট আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, যেহেতু থিটার মানটা বাড়ছে এবং cos থিটার মানটা কমছে। অর্থাৎ এই স্ট্রাকচারটির ক্ষেত্রে, এই মলিকিউলটির ক্ষেত্রে ডাইপোল মোমেন্টস ভ্যারি করে উইথ টেম্পারেচার। এবার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে N2O or CO কার্বন মনোক্সাইডের ডাইপোল মোমেন্ট কেন লোয়ার দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে কেন, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে CO এবং N2O এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে কেন কম হয়। এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কার্বন মনোক্সাইড এবং N2O এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে গেলে আমায় এর মানে ক্যানোনিক্যাল স্ট্রাকচারস অর রেজোন্যান্ট হাইব্রিডের তুলনা করতে হবে। অর্থাৎ এর আরেকটি যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার অর রেজোন্যান্ট হাইব্রিড আছে সেটি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমায় তুলনা করতে কার্বন মনোক্সাইড এবং N2O এর ডাইপোল মোমেন্ট তুলনা করতে গেলে দুটি ক্যানোনিক্যাল স্ট্রাকচারস অর রেজোন্যান্স হাইব্রিডের কম্পেয়ার করতে হবে, সেখান থেকে আমি তার ডাইপোল মোমেন্ট নির্ণয় করতে পারবো। ভালো করে দেখো পয়েন্টটা, দুটি যখন ক্যালকুলেট করছি এক্ষেত্রে বন্ড মোমেন্টটা এদিকে হচ্ছে, এক্ষেত্রে বন্ড মোমেন্টটা আবার অপোজিট ডাইরেকশন হচ্ছে।
এর ফলে কি হচ্ছে, দুটি ক্যানোনিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে বন্ড মোমেন্ট অপোজিট ডাইরেকশনে হওয়ার ফলে একটা অপরটাকে প্রশমিত করার চেষ্টা করছে। তার ফলে কি হয়, যদি সমান যদি নাও হয় কিন্তু ডাইপোল মোমেন্ট কিছুটা হ্রাস পায়। অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং N2 এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আমি যখন ক্যালকুলেট করছি তখন দুটি রেজোন্যান্স হাইব্রিড বা ক্যানোনিক্যাল গঠনের মধ্যে তুলনা করছি, একটি অপরটির বিপরীতমুখী হওয়ার ফলে কিছুটা দ্বিমেরু ভ্রামকের মান হ্রাস পাচ্ছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি হচ্ছে, আমরা ভালো করে দেখো ডাইপোল মোমেন্ট সো মিউ ইকুয়াল টু E ইনটু ডি। ডি এর মানটা যদি হ্রাস পায়, দেখো এখানে ডাবল বন্ড ক্যারেক্টার ছিল, এখানে ট্রিপল বন্ড ক্যারেক্টার হচ্ছে, মানে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। এখানে ডাবল বন্ড ছিল, ট্রিপল বন্ড ছিল, এই সরি এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড হচ্ছে, তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যেহেতু ডি এর মান হ্রাস পাচ্ছে তাই মিউ এর মানও হ্রাস পাবে। অর্থাৎ সিও এবং N2 এর ডাইপোল মোমেন্ট অনেক বেশি হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে না। এরপর যে আমরা টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে ডাইপোল মোমেন্ট আন্ডারই পড়ছে, সেটি হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। খুবই সোজা টপিক, এখান থেকে প্রশ্ন যেহেতু আসে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার সমান কি না মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেট। অবজার্ভ মানে পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্ট এবং তাত্ত্বিক ডাইপোল মোমেন্ট, অর্থাৎ E ইনটু L ক্যালকুলেট করে আমরা যেটা পাই সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইনটু 100% করে দিলেই হবে। এইটা খুব শর্ট প্রশ্ন আমাদের আসে। এছাড়া যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটি আরেকভাবে নির্ণয় করা যায়, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার আরেকভাবে নির্ণয় করা যায়, 0.16 জাই এ মাইনাস জাই বি প্লাস 0.35 জাই এ মাইনাস জাই বি স্কয়ার। জাই এ এবং জাই বি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এই দুটো সূত্র দিয়ে আমি কিন্তু পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার খুব ছায়া প্রকাশনী বইয়ে আমাদের অঙ্কও আছে শেষের অনুশীলনীতে কিছু, সেই অঙ্কগুলো আমরা একটু আলোচনা করে নেব এই সূত্র দিয়ে এবং করার চেষ্টা করব। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভালো করে শোনো, HCl অণুতে H ও Cl এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.27 অ্যাংস্ট্রম। HCl অণুতে HCl এর মধ্যবর্তী যে দূরত্ব হচ্ছে, অর্থাৎ ডিটা বলে দিচ্ছে 1.27 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এরপর বলছে পরীক্ষালব্ধ দ্বিমেরু ভ্রামকের মান 1.03 ডিভাই, অর্থাৎ মিউ অবজার্ভ পরীক্ষালব্ধ হচ্ছে 1.03 ডিভাই। ঠিক আছে, তাহলে এর পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত, অর্থাৎ একটি কোভ্যালেন্ট মলিকিউলে আয়নীয় চরিত্র কতটা আছে এটা আমার ক্যালকুলেট করতে হবে। কিভাবে করছি দেখো, প্রথমে আমি কি জানি E এর মানটা সমান হচ্ছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। তাহলে মিউ সমান কি, এটা ক্যালকুলেটেড করছি, মিউ সমান কি, মিউ ক্যালকুলেটেড সমান E ইনটু ডি। E কত, 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU ইনটু ডি কত 1.27 অ্যাংস্ট্রম। তাহলে এই অ্যাংস্ট্রমটাকে আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 87, তাহলে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু 1.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 হলো। তারপরে থাকলো কি ESU সেন্টিমিটার। বুঝা গেল, এইখানটাই হচ্ছে করে নিতে হবে। এবার 10 টু দি পাওয়ার মাইনাস 10 আর 10 টু দি পাওয়ার মাইনাস 8 এটাই কি হচ্ছে 4.8 ইনটু 1.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার। তাহলে এই 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার মানে 1 ডিভাইড, আমি আগেই বলে দিয়েছি। তাহলে এটা কত হচ্ছে 4.8 ইনটু 1.27 ডিভাইড হলো। তাহলে এটা ক্যালকুলেটেড, অবজার্ভড আমার দেয়া আছে, তাহলে বসিয়ে দাও এখানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কি ক্যালকুলেটেড বাই অবজার্ভ, সরি অবজার্ভ বাই ক্যালকুলেটেড,
অবজার্ভ হচ্ছে পরীক্ষারব্দ দেয়াই আছে, বাই ক্যালকুলেট করে কত পেলাম আমি 4.8 ইনটু 1.27, দুটোই ডিভাই, এটাও ডিভাই ইউনিট এটাও ডিভাই, ডিভাই ডিভাই কেটে যাচ্ছে, তাহলে এর সামথিং বেরোবে 16 পয়েন্ট সামথিং বেরোবে 53% হচ্ছে আয়নিক ক্যারেক্টার আছে। তাহলে বাকিটা কোভ্যালেন্ট ক্যারেক্টার 74 নিয়ার अबाउट 74% এর মধ্যে কি আছে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। এইভাবে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি। তাই ছায়া প্রকাশনীর বইয়ে আমি কতগুলো শেষের দিকে দেবে প্রতিটা প্রবলেম দেওয়া আছে, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি, দু একটা ভালো করে শোনো একটু। কেমিক্যাল বন্ডিং এর যে অনুশীলনী হচ্ছে তার শেষে আমার পুরনো বইটাই পাতা মিলবে না বলে আমি পাতা নাম্বার বলছি না। কোশ্চেনটা ভালো করে শোনো। HBr এর দ্বিমেরু ভ্রামকের মান 2.60 10 টু দি পাওয়ার -30। HBr এর দ্বিমেরু ভ্রামকের মান তাহলে মিউ অবজার্ভ যেটা বলছে 2.60 ইনটু 10 টু দি পাওয়ার -30 কুলম্ব সেমি মিটার। HBr এর পারমাণবিক বন্ধন দূরত্ব কত বলেছে না d কত বলেছে 1.41 ইনটু অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম যেহেতু মিটারে যাচ্ছে 10 টু দি পাওয়ার -10 একবারে করে নিচ্ছে এই মিটার। আচ্ছা তাহলে HBr আয়নীয় প্রকৃতির শতকরা মাত্রা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করতে বলেছে। তাহলে এটা ভালো করে দেখো কুলম্ব মিটারে আছে কিন্তু, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না মিউ অবজার্ভ দেওয়া আছে, তাহলে মিউ ক্যালকুলেটেড কত E ইনটু B, তাহলে এটাকে কিসে নিয়ে যেতে হবে আমায় কুলম্ব মিটারে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে E এর মান 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 আর D এর মানটা তো দেওয়া আছে 1.41 ইনটু 10 টু দি পাওয়ার -10, তাহলে কি হয়ে যাচ্ছে এটা 1.602 ইনটু 1.41 ইনটু 10 টু দি পাওয়ার -29 কুলম্ব মিটার। এটা হচ্ছে ক্যালকুলেটেড পাওয়া গেল। তাহলে অবজার্ভ কি আছে অবজার্ভ হচ্ছে এইটা, তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার সমান কি মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইনটু 100% সমান, তাহলে মিউ অবজার্ভ কোনটা এটি 2.60 10 টু দি পাওয়ার -30 বাই মিউ ক্যালকুলেটেড কোনটা 1.602 into 1.41 into 10 to the power -29 into 100 করলেই আমি কি পাবো না পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারটা পেয়ে যাব। এটা একটা প্রবলেম। আরেকটি প্রবলেম আমার বইয়ে আছে, বলছে H2O এর দ্বিমেরু ভ্রামক হচ্ছে 1.84 ডিভাই। H2O মলিকিউলের মোট মিউ নেট 1.84 ডিভাই আর মিউ OH গুলো বন্ড মোমেন্টটা বলছে 1.5 ডিভাই 1.5 ডিভাই। তাহলে আমরা কি ব্যাপারটা কি হচ্ছে না এটা যদি H2O হয় টোটালটা হচ্ছে এইটা আর এই বন্ড মোমেন্ট গুলো কত হচ্ছে না 1.5 ডিভাই। তাহলে আমি কি জানি মিউ নেট সমান 2 মিউ বন্ড মোমেন্ট cos থিটা বাই 2, তাহলে এটা বসাবো এখানে 1.84 2 ইনটু 1.5 cos থিটা বাই 2, তাহলে এখান থেকে আমি থিটার মান সহজেই পেয়ে যাব। কত হবে জলের ক্ষেত্রে 1.1 নিয়ার अबाउट এটা হবে। আচ্ছা আরেকটি কোশ্চেন বলছে লাস্ট কোশ্চেন এটাই HCl এর দ্বিমেরু ভ্রামক, এটা আমি করে দিয়েছি HCl এর দ্বিমেরু ভ্রামক হচ্ছে 1.07 বন্ধন দৈর্ঘ্য বলে দিয়েছি এবং সমযোজী প্রকৃতি বার করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা কিন্তু এখান থেকে কি পাচ্ছি না পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার পাচ্ছি, আয়নিক ক্যারেক্টার পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বার করছি এই সূত্রের সাহায্যে মিউ অবস বাই মিউ ক্যালকুলেটেড ইনটু 100%। পরীক্ষার সময় অনেক সময় বোকা বানাবার জন্য কি দেয় না সমযোজী চরিত্র নির্ণয় করো, তাহলে তোমাকে কি করতে হবে না আগে যেভাবে আমি ক্যালকুলেট করলাম পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারটা বার করতে হবে, তারপর বিয়োগ 100 থেকে বিয়োগ করে দিলেই সেটা পেয়ে যাবো সমযোজী চরিত্র। এইভাবে অঙ্কগুলো আমাদের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার অঙ্ক করা যায়।